তাহলে একে কেউ ইলেকট্রন দান করতে পারবে? পারবে তো? যদি ইলেকট্রন দান করে তাহলে বন্ধন কি অসমযোজী? আর অসমযোজী বন্ধন কোথায় তৈরি হয়? যে যৌগগুলো জটিল যৌগ হয়। এর মানে এটা বলছি না যে যেখানে অসমযোজী বন্ধন সেটাই জটিল যৌগ, এটা বলছি না, কারণ NH4+ এখানেও অসমযোজী বন্ধন তৈরি হয়। তার মানে কি এটা জটিল যৌগ না? আমি এটা বলছি না, আমি এটা বলছি যে যখন এরকম তৈরি হবে তখন জটিল যৌগ তৈরি হয়। তাহলে যারা F ব্লক মৌল তারা কি গঠন করে? জটিল যৌগ গঠন করে। তাহলে F ব্লক মৌলগুলি জটিল যৌগ গঠন করে। এই পুরো ঘটনা কোথায় বলা ছিল? ডি ব্লকে। সেই জন্য জাস্ট এখানে কথাটা বলে শেষ করে দিলাম। কিভাবে জটিল যৌগ গঠন করে, কেন জটিল যৌগ বলবো, কিভাবে চিনব, সব কথাগুলো ওখানে বলেছে। নেক্সট 5 নাম্বার, ডি ব্লকে আবার বলেছিলাম যে ডি ব্লক মৌলগুলো কি হয়? রঙিন হয়। আর তার কারণ হিসেবে বলেছিলাম যে কি ঘটে? ডিগ্রি স্থান অন্তর, এটা বলেছিলাম। ঠিক এখানেও F ব্লক মৌলগুলি রঙিন হয়। তাহলে এই হলো পুরো F ব্লকের মধ্যে দুটো ভাগ ছিল, কি কি? নাম্বার 1 ল্যান্থানাইট আর নাম্বার 2 অ্যাক্টিনাইট। তাহলে এখানে ল্যান্থানাইট মৌলগুলো পড়া শেষ হলো। তাহলে এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, ল্যান্থানাইট সংকোচন কাকে বলে? বা কাকে বলে না আসলে এভাবে বলবে ল্যান্থানাইট সংকোচন কি। সেকেন্ড বলবে এদের মধ্যে কোনটির আকার, এর আগে যেগুলো কোশ্চেনগুলো লিখেছিলাম, কোনটির আকার সমান এবং কে থাকবে সেগুলো? অপশন থাকবে এরকম 4টা জোড়া। কিভাবে থাকবে এর আগের দিন বলেছিলাম। নেক্সট 3 নাম্বার, এই কোশ্চেনটা খুব আসে যে সেরিয়াম 3+ সহজে জারিত হয়ে সেরিয়াম 4+ এ রূপান্তরিত হয় কেন? এই কোশ্চেন খুব আসে। তাহলে সেরিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কত দাঁড়াবে? 58 অ্যাটমিক নাম্বার। জেনন কত? 56। নেক্সট তারপরে 4f 5d আর 6s2 বসিয়ে দিলাম। তো কত করে থাকলো? 58 হয়ে গেল। 54 দিয়ে 56 হয়ে গেল। একটা একটা করে ঢুকবে। তাহলে 4f1 5d1। যদি এখান থেকে কি বলেছে 3+ 4+ এ রূপান্তরিত হয়, তো আগে 3+ টা দেখি কি হয়। সেরিয়াম 3+ যখন হবে একটা ইলেকট্রন এখান থেকে বের হবে, তারপরে এখান থেকে, তো পড়ে কি থাকবে? 4f1। যদি সেরিয়াম 3+ 4+ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে ইলেকট্রন বিন্যাসটা? জেননের। তাহলে কোনটা ইলেকট্রন বিন্যাস বেশি স্থায়ী? কোনটা ইলেকট্রন বিন্যাস বেশি স্থায়ী? এটা। তাহলে এই ঘরটা যদি নরমাল ঘর হয় আর পাশের ঘরটা যদি এসি হয় তাহলে যে কোনো স্টুডেন্ট, যে কোনো ছেলে, যে কোনো মেয়ে এখান থেকে কোন ঘরে যেতে চাইবে? তার পরের ঘরটাতে। কেন? কারণ ওখানে স্টেবিলিটি কি হয়ে যাবে? বেড়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে সেরিয়াম 3+ এর স্টেবিলিটি কম, সেরিয়াম 4+ এর স্টেবিলিটি বেশি। কেন বেশি? কারণ এরা নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, তাই ওই জন্য সেরিয়াম 3+ কিসে কনভার্ট হবে? সেরিয়াম 4+ এ। এটাই হচ্ছে ডিসিশন। এখানে একটি কথা লাগানো আছে, সেটা হচ্ছে জারিত হয়ে। এখানে ইলেকট্রন কি করেছে? ছেড়ে দিয়েছে। আর ইলেকট্রন ছাড়লে কি হয়? মনে রাখ, ইলেকট্রন
ছাড়ুন হয়ে যায় জাল। একটা কথা সব ক্লিয়ার হয়ে যাবে। এই কোশ্চেনটা খুব আসে। নেক্সট 4 নাম্বার, ল্যান্থানাইট মৌলগুলির সাধারণ জারণ সংখ্যা কত? এরকম কোশ্চেন আছে। তাহলে কত? প্লাস 3। এখান থেকে আবার আরেকটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে NB, TA এদের মধ্যে রাসায়নিক সাদৃশ্যতার কারণ কি? অর্থাৎ কেন মিল আসে? আমাকে একটা বা ক্যান্সার দেন না, মেন রিজন কি? একদম তুই ঠিক বলেছিস, বাট ওই কথাটা একটা নামে ডাকা হয়, একদম ল্যান্থানাইট সংকোচন। অ্যান্সার একদম ঠিক আছে, বাট নামটা খুব সুন্দর নামে ডাকা হয়, তার নাম হলো ল্যান্থানাইট সংকোচন। যদি ল্যান্থানাইট অ্যাক্টিনাইট থেকে ভালো কোশ্চেন বলা হয় তাহলে এটি যা আসবে এর মধ্যে থেকে আসবে। নেক্সট, অ্যাক্টিনাইট মৌল। মৌলগুলো এবার আগে লিখে বা ভৌত ধর্ম। প্রথম দিন কি ডেফিনেশন লিখেছিলাম? ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট যাই হোক কিসের উপর ভিত্তি করে? কোন এফ এ প্রবেশ করছে। তাহলে এর কোন এফ এ প্রবেশ করবে না? 5F। 4F করলে ল্যান্থানাইট, 5F অ্যাক্টিনাইট। তাহলে যেসব মৌলে সর্বশেষ ইলেকট্রন 5F এ প্রবেশ করবে তাকে বলা হবে অ্যাক্টিনাইট মৌল। এই অ্যাক্টিনাইট মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো F ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস ছিল সাধারণ n-2f 0 to 14, n-1d 0 to 1 আর ns এরকম ছিল। আর n এর জায়গায় যখন কত বসেছিলাম 6, তখন সেটা হয়ে গেছিল ল্যান্থানাইট। যখন বসাবো n = 7 তো হয়ে যাবে অ্যাক্টিনাইট। তাহলে বসা 7s2 6d 0 to 1 আর 5f 0 to 14। কিন্তু এখানে একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে 5f 0 to 14, 6d 0 to 2 এবং 7s। এখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকবে আর ল্যান্থানাইটে ম্যাক্সিমাম একটা। এবং এই যে দুটো ইলেকট্রন থাকবে সেই মৌলের সংখ্যা মাত্র 1টি, তার বেশি। যখন আপন সূত্র পড়িয়েছিলাম তখন বলেছিলাম m+l সূত্রের এক্সেপশন কোথায় দেখা যাবে? ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট। সুতরাং এই সমস্ত মৌলের যখন ইলেকট্রন বিন্যাস হবে তখন এক্সেপশন দেখতে পাবো। ম্যাক্সিমাম দুটো, কিন্তু আগে কোথায় থাকা উচিত? 5F, তারপরে 6D, কিন্তু রুলস ব্রেক করে কোথায় যাচ্ছে? 6D। মৌলগুলোতে যাবে। তাহলে ভৌত ধর্মের মধ্যে ফার্স্ট পয়েন্ট ইলেকট্রন বিন্যাস। অ্যাক্টিনিয়াম, থোরিয়াম,
protactinium 89 9 uranium neptunium plutonium 2 3 4 americium 95 curium berkelium californium einsteinium fermium mendelevium nobelium lawrencium এই মৌলগুলো মনে রাখতে খুব সুবিধা ল্যান্থানাইটগুলো একটু টাফ হলেও এখানে অনেকটাই সুবিধা এটা সবার মনে থাকবে ইউরেনিয়াম নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম এরা হচ্ছে তেজস্ক্রিয় মৌল মারাত্মক অ্যাকচুয়ালি সবাই তেজস্ক্রিয় মৌল 14টি মৌল কিন্তু এরা সবচেয়ে বেশি মারাত্মক তারপরে দেখ এসি বিসি ইএফ এমএন পরপর আলফাবেটিক্যালি সেম মিলে আছে এসি বিসি ইএফ এমএন এবার ইলেকট্রন বিন্যাস করি আগে কমন নিয়ে নিই কোন ইলেকট্রন বিন্যাসকে রেডনকে কমন নেওয়ার পর কত বসিয়ে দেব কত বসাবো বল 5f 6d আর 7s তাহলে রেডন একবার লিখছি রেডন আর লিখবো না 5f 6d 7s তাহলে 86 রেডন 86 88 হলো আর একটা ইলেকট্রন পড়ে আছে d1 থোরিয়াম রেডন 5f 6d2 7s2 রেডন 5f এবার কি হবে 1 1 হয়ে যাবে এটা পরে লিখছি এটা লিখি 1 1 হয়ে যাবে মানে 6d 1 হয়ে গেল এবার এখানে কত পড়ে থাকবে বল আগে কটা ছিল দুটো এখন একটা তিনটে এখানে একটা হলো তাহলে f এ দুটো বাকি বসে আছে তাহলে এবারে কত 5f3 6d1 7s2 5f4 6d1 7s2 বল কত হবে সব ইলেকট্রন f এ নিয়ে চলে তাহলে 5 6 5f6 6d 0 7s2 5f7 6d 0 7s2 তাহলে 5f7 6d1 7s2 5f কত 9 6d0 7s2 5f 10 6d0 7s2 5f 11 next 5f 12 তারপরে দেখ কে কে পড়ে আছে মেন্ডেলিভিয়াম নোবেলিয়াম লরেন্সিয়াম তাহলে এখানে হবে 5f 13 5f 14 এখানে 5f 14 6d 1 7s বাকি সবগুলোতে জেরন আছে আমি জেরন লিখি এটা কমন নিয়ে নিচ্ছি তাহলে এতটুকু ইলেকট্রন বিন্যাস এক্সেপশন কার এক্সেপশন n+l রুল এবং এটা সুতরাং ইলেকট্রন বিন্যাসের ভয়ের কোনো ব্যাপার নেই তোর সেরকম ভাবে কাজ দেবে না ব্যতিক্রম আছেই কিছু আমার এখানে করার নেই তোরও কিছু করার নেই কিন্তু ইলেকট্রন বিন্যাস কাজ দেবে না
সেজন্য বুঝিয়ে বুঝিয়ে করে দিই, নাহলে বোঝাতাম ব্যতিক্রমের জায়গাগুলো। কাজে লাগবে না স্যার, এই করুন না। কাজ লাগবে না, হয়েছে? একদমই ছেড়ে দিস না, আবার কাজে লাগবে না বলে। তোদেরকে কোনো কথা তুমি আমি বলে লস আছে আবার। জারণ সংখ্যা, উপরের মৌলটা দেখ, কটা ইলেকট্রন ত্যাগ করতে পছন্দ করবে? তিনটে। নিচের মৌলটা দেখ, কটা ইলেকট্রন ত্যাগ করতে পছন্দ করবে? সুতরাং এদের জারণ সংখ্যা কত হওয়া উচিত? +3। তাহলে ফার্স্ট অ্যাক্টিনাইড মৌলের সাধারণ জারণ সংখ্যা +3। এবার এখানে চলে আই, যেগুলো মৌলগুলো মারাত্মক তেজস্ক্রিয়, যেগুলো হিরোশিমা এবং নাগাসাকিতে ব্যবহার করা হয়েছে, তাদের জারণ সংখ্যা +6, +7, +8 পর্যন্ত দেখতে পাবেন। এরা হচ্ছে হাইয়েস্ট জারণ সংখ্যা। ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম মৌলগুলি +6, +7, +8 পর্যন্ত জারণ সংখ্যা প্রদর্শন করে। সি নাম্বার, অ্যাক্টিনাইড মৌলগুলি অ্যাক্টিনাইড মৌলগুলি অক্সো ক্যাটায়ন তৈরি করে। মনের মধ্যে কোশ্চেন হচ্ছে যে অক্সো ক্যাটায়ন কি? তাহলে অক্সো ক্যাটায়ন কি? যখন একাধিক পরমাণু থাকবে, একাধিক পরমাণুর উপর পজিটিভ চার্জ থাকবে, যখন একাধিক পরমাণুর উপর পজিটিভ চার্জ থাকবে এবং সেখানে একটি মৌল অক্সিজেন থাকবে, সেটাই হলো অক্সো ক্যাটায়ন। যখন একাধিক পরমাণুর উপর পজিটিভ চার্জ থাকবে এবং সেখানে একটি মৌল অক্সিজেন থাকবে, তাহলে সাপোজ এ এবং ও, আর যার মাথার উপরে X+ এরকম থাকবে, তখন এই এটা হবে একটি অ্যাক্টিনাইড মৌল। এটা হলো অ্যাক্টিনাইড মৌল বা এলিমেন্ট, আর ওটা হচ্ছে অক্সিজেন পরমাণু। যখন এরকম থাকবে তখন তার নাম হবে অক্সো ক্যাটায়ন। যদি পজিটিভ চার্জ না থাকে, যদি নেগেটিভ চার্জ থাকে, তবে কি বলবো? অক্সো অ্যানায়ন। নামের মধ্যে পরিচয়, অক্সো মানে হচ্ছে অক্সিজেন, আর সেই অক্সো ক্যাটায়নটা কার তৈরি হবে? যখন কোনো মৌল অ্যাক্টিনাইড হবে। যেমন UO2+, UO2 2+, PuO2+। তাহলে দেখ, এই মৌলগুলো যটা নিয়েছি সবটা কোন মৌল? অ্যাক্টিনাইড মৌল। এবং সেই অ্যাক্টিনাইড মৌলের পাশে কে বসে আছে? অক্সিজেন, এবং তার মাথার উপরে কি আছে? প্লাস চার্জ। সুতরাং এদের নাম হবে অক্সো ক্যাটায়ন। এবার এদের চার্জগুলো হিসাব কর। এ কি হলো? কত হলো হিসাব কর? জারণ সংখ্যা +4। কত হচ্ছে? সব ঠিকঠাক লেখা আছে?
উত্তালন ছেড়ে দাও। জারণ সংখ্যা নির্ণয় করতে বলছি। x ধরে নির্ণয় করে না, x প্লাস মাইনাস, ওটার কথা বলছি আমি। তাহলে এখানে অ্যাক্টিনাইড মৌলগুলো তাহলে কি দেখাবে? অক্সো ক্যাটায়ন দেখাবে। আর অক্সো ক্যাটায়ন কি? যেমন অ্যাক্টিনাইড মৌল, তার পাশে কি থাকবে? অক্সিজেন, আর তার উপরে পজিটিভ চার্জ আছে বলে অক্সো ক্যাটায়ন। যদি নেগেটিভ চার্জ থাকতো তাহলে অক্সো অ্যানায়ন। ল্যান্থানাইড যখন মৌল ছিল, তখন জারণ সংখ্যা দেখালো কমন, সেটা হচ্ছে +3। সেটা ছাড়া আর কি কি জারণ সংখ্যা দেখতে পেয়েছিলিস? +2 আর +4। এবার এখানে যখন চলে এলি অ্যাক্টিনাইড, তখন জারণ সংখ্যা অ্যাক্টিনাইডের সাধারণ কি? +3। কিন্তু +3 ছাড়া কি কি জারণ সংখ্যা দেখতে পেলি? +5 বা +6, +7, +8। এখান থেকে একটা কোশ্চেন উঠে আসে যে ল্যান্থানাইড মৌলের চেয়ে অ্যাক্টিনাইড মৌলগুলি বেশি জারণ সংখ্যা দেখায় কেন? দেখতে পাচ্ছিস তো? ল্যান্থানাইড মৌলের চেয়ে অ্যাক্টিনাইড মৌলগুলি বেশি আগে তুলনা করেছি, তারপরে কোশ্চেন নিয়ে এসেছি। জারণ সংখ্যা প্রদর্শন করে কেন? এর রিজন হচ্ছে অ্যাক্টিনাইডের যে উপকক্ষগুলো রয়েছে সেটা হচ্ছে 5f, 6d আর 7s। এদের এনার্জি লেভেল নির্ণয় করো, অর্থাৎ শক্তি স্তর। এখানে n প্লাস এনার্জি লেভেল নির্ণয় করার জন্য কোন সূত্র? n প্লাস l রুল। তাহলে m কত? 5, l কত? তাহলে বল 3, টোটাল কত? 8। তারপরে বল 6, l কত? 1, 2, 8, 7 প্লাস 0 স্যার। তাহলে m প্লাস l ইকুয়াল টু 7। দেখ এই দুটোর মান সেম, আর এর মান যেটা আছে তার চেয়ে 1 কম। এই জন্য এদের শক্তি স্তরের মধ্যে পার্থক্য, এদের এনার্জি লেভেলের মধ্যে, শক্তি স্তরের মধ্যে, কক্ষের মধ্যে পার্থক্য কম। যদি পার্থক্য কম হয় তাহলে ইলেকট্রন খুব সহজে কি হতে পারে? চলে যেতে পারে। ধরে নে এটা একটা এনার্জি লেভেল আর তার পাশে আরেকটি এনার্জি লেভেল। তো আমরা জানি যে যখন ছেড়ে দেব একদম এখানে চলে আসছে 7, 5f ডট 6d আর 7s। তাহলে 5f এরকম ভাগ আছে 7টা, তারপরে 6d ফাঁকা পড়ে আছে, তারপরে 7s এ দুটো ইলেকট্রন আছে। দেখ এটুকু বুঝতে পারছিস তো? 5f, 6d, 7s এগুলোতে ইলেকট্রন থাকবে, কিন্তু এখানে ইলেকট্রন থাকবে না, ফাঁকা থাকবে। যদি কোনো জায়গায় এরকম জোড়ায় থাকে তাহলে সেটা তো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে না, তাহলে তার যোজ্যতা হবে না সেটা। এবার আমি কি করলাম? বললাম যে এদের মধ্যে সবটার শক্তি প্রায় সমতুল্য, তখন এই ইলেকট্রনটা এখানে যেতে কোনো বাধা আসবে? আবার বলছি, এই তিনটে শক্তি স্তরের মান যদি সমান হয় তাহলে কোনো ইলেকট্রন যে কোনো কক্ষে, ভূকক্ষে যেতে কোনো বাধা আসবে? বাধা আসবে না। তাহলে যে ইলেকট্রনটি পেয়ার আপ আছে খুব সহজে এখানে চলে গেল, তাহলে জারণ সংখ্যা কত হয়ে গেল? বাড়লো না কমলো? তাহলে জারণ সংখ্যা যে এতগুলো দেখাচ্ছে তার রিজন কি? সেটা হচ্ছে 5f, 6d, 7s এর শক্তির মধ্যে পার্থক্য কম। এটা রিজন হচ্ছে অ্যাক্টিনাইড মৌলগুলির ক্ষেত্রে 5f, 6d, 7s উপকক্ষের শক্তি প্রায় সমতুল্য বা প্রায় সমান, যার জন্য এরকম জারণ সংখ্যা বেশি দেখতে পাচ্ছি।
কিন্তু ল্যান্থানাইট কেন পারেনি? কারণ ল্যান্থানাইটের 4 5d6 এর মধ্যে এত শক্তির পার্থক্য গ্যাপ কম ছিল না। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা আছে। তাহলে এইগুলো কি পড়লাম? ইলেকট্রন বিন্যাস এবং জারণ সংখ্যা। 3 নম্বর আকার। ল্যান্থানাইটের সাথে অ্যাক্টিনাইট একদম ম্যাচ হয়ে আছে। ল্যান্থানাইট যদি পড়ে এখানে বসিস তাহলে অ্যাক্টিনাইট বলতে সামান্য সময় লাগবে না, বুঝতেও সময় লাগবে না। ল্যান্থানাইট মৌলগুলোতে কি দেখেছিলিস? আকার ধীরে ধীরে কি হচ্ছিল? ছোট না বড়? আকার ধীরে ধীরে কি হচ্ছিল? হ্রাস পাচ্ছিল, কিন্তু ব্যতিক্রম হচ্ছিল। ল্যান্থানাইট আয়নের ক্ষেত্রে বলছি না, কিন্তু এখানেও তাই। অ্যাক্টিনাইট মৌলের আকার ধীরে ধীরে হ্রাস পায়, কিন্তু এতে সামান্য ব্যতিক্রম লক্ষ্য করা যায়। একটু হয়তো কনফিউজ হয়ে গেছিস। আমি এর আগের দিন বলেছিলাম আকার ধীরে ধীরে হ্রাস পায়, আবার আজকে বলছি যে না, ব্যতিক্রম হয়। একটু পার্থক্য দেখে নে আমি কোনটা ইন্ডিকেট করছি। এর আগের দিনেও লিখেছিলাম যে ল্যান্থানাইট মৌলগুলির আকার হ্রাস পাওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম ঘটে। কিন্তু ল্যান্থানাইট 3+ আয়নের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয় না। আর তখনই সেই ঘটনার নাম কি বলেছিলাম? ল্যান্থানাইট সংকোচন। আবার বলছি, ল্যান্থানাইট সংকোচন, কিন্তু ল্যান্থানাইট ট্রাই পজিটিভ আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, পরমাণুর ক্ষেত্রে নয়। ঠিক অনুরূপভাবে এখানেও তাই ঘটবে। কি? অ্যাক্টিনাইট ত্রিযোজী এবং ট্রাই আর টেট্রা, টেট্রাকে বাংলা কি বলে? চতুর্যোজী। তাহলে এবং ট্রাই পজিটিভ, টেট্রা পজিটিভ। অ্যাক্টিনাইট ত্রিযোজী এবং চতুর্যোজী মৌলের, চতুর্যোজী আয়নের আকার ধীরে ধীরে কিভাবে বল? তাড়াতাড়ি হ্রাস পায়। একে অ্যাক্টিনাইট সংকোচন বলে। এরও একটা কারণ আছে, যে কারণটা সেম অ্যাজ ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট সংকোচনের যে কারণ লিখেছিলিস সব জায়গায় সেম কারণ হবে, শুধুমাত্র কি মিলবে, অমিল হবে। সেটা হচ্ছে ওখানে ছিল 4F, সেই 4F এর জায়গায় হবে 5F। যেখানে ছিল ল্যান্থানাইট সংকোচন সেখানে লিখবে অ্যাক্টিনাইট সংকোচন। এই দুটো কথাই পাল্টাতে হবে, বাকি সব কিছু সেম থাকবে। এবার জাস্ট আমি এটা জানতে চাইছি যে ল্যান্থানাইট সংকোচনের জন্য দায়ী কে? কার জন্য হয়? জন্য দায়ী, তাড়াতাড়ি বল। দায়ী কে? 4F উপকক্ষ। কারণ ওর আকার যদি না বড় হতো তাহলে এরকম হতো না। ঠিক অনুরূপ ভাবে অ্যাক্টিনাইট সংকোচনের জন্য দায়ী কে? 5F উপকক্ষ। দুটোর মধ্যে কার আকার বড়? মানে কোন উপকক্ষের আকার বড়? 5F এর বড়। তাহলে আবরণী প্রভাব কোথায় কম হবে? 5F এ। জেড ইফেক্টিভ কোথায় বেশি হবে? 5F এ। তাহলে যদি কোশ্চেন করে ল্যান্থানাইট সংকোচন আর অ্যাক্টিনাইট সংকোচন, দুটোই সংকোচন হচ্ছে, বাট এই দুটো সংকোচনের মধ্যে কে বেশি শক্তিশালী, বা কার মান বেশি, বা কার সংকোচনের মান বেশি? তো কি অ্যানসার দিবি? অ্যাক্টিনাইট সংকোচন গ্রেটার দ্যান ল্যান্থানাইট সংকোচন, যেহেতু এখানে 5F।
নেক্সট 4 ল্যান্থেনাইট মৌলগুলো কি গঠন করলো? জটিল যৌগ। তাহলে অ্যাক্টিনাইট মৌলগুলি জটিল যৌগ গঠন করে। যদি মনে কোশ্চেন হয় কেন গঠন করে, তাহলে তার উত্তর ডি ব্লকে আছে। যে কোনো একটি মৌল জটিল যৌগ গঠন করার রিজন কি? নাম্বার 1 রিজন বলেছিলাম যে উপকক্ষ কি থাকতে হবে? ফাঁকা থাকতে হবে। এর উপকক্ষ ফাঁকা আছে। সেকেন্ড এটা বলেছিলাম যে ওই যৌগটাকে ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা দেখাতে হবে। এফ ব্লক বা অ্যাক্টিনাইট মৌলগুলো ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা দেখায়, তো হয়ে গেল। ওই জন্য জটিল যৌগ গঠন। নেক্সট 5 ল্যান্থেনাইট মৌলগুলো যদি রঙিন হয় তাহলে অ্যাক্টিনাইট গুলো কি হবে? তাহলে অ্যাক্টিনাইট মৌলগুলি রঙিন হয়। এই গেল অ্যাক্টিনাইট। এবার এখান থেকে এই কোশ্চেনটা আসে, খুব আসে, খুব ইম্পর্টেন্ট। ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট মৌলের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলি লেখো। মানে মিল লিখতে হবে আর অমিল লিখতে হবে। যা আছে, যা পড়েছিস তাকে কাজে লাগিয়ে দুই দিকে লিখলে হয়ে যাবে। তো প্রথমে মিলগুলো লিখি, মানে সাদৃশ্য। তাহলে ফার্স্ট এদের জারণ সংখ্যা কত? ল্যান্থেনাইটের সাধারণ জারণ সংখ্যা +3। আর অ্যাক্টিনাইটের সাধারণ জারণ সংখ্যা +3। এটা নাম্বার 1। 2 ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট, এবার তোরা বল তোদের কাছ থেকে রঙিন হয় একদম। তাহলে রঙিন হয়, আর এরাও রঙিন হয়। নাম্বার 3 জটিল যৌগ গঠন করে। কেউ জটিল যৌগ গঠন করে। এর সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে? এফ। এর কোথায় প্রবেশ করে? এর কি দেখা যায়? সংকোচন। এর কি দেখা যায়? সংকোচন। তাহলে এগুলো হচ্ছে মিল। এবার অমিল বল, মানে বৈসাদৃশ্য। হ্যাঁ, তাহলে এটা এভাবে বল যে ল্যান্থেনাইট মৌলের সাধারণ জারণ সংখ্যা +3 ছাড়া +2 ও +4 জারণ সংখ্যা দেখা যায়। বাট এখানে কি হয় বল? তাহলে অ্যাক্টিনাইট মৌলের সাধারণ জারণ সংখ্যা +3 ছাড়া +5, +6, +7 এরকম জারণ সংখ্যা দেখা যায়। আর কিছু? আর কোনো? অক্সোক্যাটায়ন তৈরি করে না? করে না? করে না। কিন্তু এই অক্সোক্যাটায়ন
তৈরি করে। এদের উপভোগ করলে সেক্ষেত্রে পার্থক্য নেক্সট উপভোগ করলে সেক্ষেত্রে পার্থক্য বেশি আরো আছে ল্যান্থারাইট মৌলগুলি অতেজস্ক্রিয়, অর্থাৎ এটা তেজস্ক্রিয় না, বাট একটা এক্সেপশন আছে, ব্যতিক্রম প্রোমিথিয়াম। যদি এ কথা ভুলেও যাস তো কোনো প্রভাব পড়বে না, কারণ সবটাই অতেজস্ক্রিয়। নাম কি বলতে প্রোমিথিয়াম পিএম। অ্যাক্টিনাইট মৌলগুলি তেজস্ক্রিয়, কেউ বাকি যাবে না। নেক্সট সংকোচনের কারণ আর তো অমিল হবে না, এইটুকু তাহলে এগুলো হচ্ছে অমিল। যদি এফ উপপক্ষ আংশিক পূর্ণ থাকে তাহলে কি বলবি, ডাই না প্যারা? আয়নাটা জোর আর বিরুদ্ধে ডাইরেক্টটা বলা যায়, জোর থাকলে তাহলে প্যারা। আংশিক পূর্ণ মানে একটা দুটো তিনটে সব জায়গায় কটা থাকবে, আনপ্যাড ইলেকট্রন থাকবে তো, বুঝলি না? এটা আমি ডি আঁকলাম, ডি আঁকলাম, আংশিক পূর্ণ বলেছি, তাহলে ডি 1 2 9, তুই যে দে আনপ্যাড ইলেকট্রন কিছু না কিছু থাকবে, নাহলে হিসেব করে দেখো, এখন সোজা সাপটা কথা। তুই ডি 1 2 9 যে কোনো ইলেকট্রন কনফিগারেশন দে, আনপ্যাড ইলেকট্রন থাকবে। 1 2 3 4 5, 1 থেকে 5 আনপ্যাড ইলেকট্রন, 6 কমে গেল, 7 কমে গেল, 8 কমে গেল, 9 এ একটা থাকবে। সুতরাং আংশিক পূর্ণ হলে আনপ্যাড ইলেকট্রন থাকবেই থাকবে, প্যারা তাহলে প্যারা। সেই জন্য এফ উপপক্ষে যদি আংশিক পূর্ণ থাকে তাহলে কি হবে, ওরা প্যারা হবে। এই গেল হচ্ছে পুরো এ ব্লক এবং ডি ব্লক, 5 মার্কের চ্যাপ্টার, এখানেই শেষ।